যারা আছে তাদের সবার জন্য। এবং আজকের এই বুট ক্যাম্পের উদ্দেশ্য শুধুমাত্র একটা সফট স্কিল শেখা এটাই না, বরঞ্চ আপনাদের টেকনিক্যাল কনফিডেন্স, প্রবলেম সলভিং স্কিল এবং লিডারশিপ মাইন্ডসেটটা যেন আরো শক্তিশালী হয়, সেই দিকটাকে আরো বেশি মোটিভেটেড করা আমাদের চেষ্টা। সবার অবগতির জন্য আমি একটু শিডিউল ইনফরমেশনটা একবার জানিয়ে দিতে চাচ্ছি। আমাদের আজকের এই বুট ক্যাম্পটি আজকে প্রথম দিন, পরবর্তীতে অনুষ্ঠিত হবে জানুয়ারির 13 তারিখ, 15 তারিখ এবং 14 তারিখ, এবং সময়টা হবে রাত 8টা থেকে 9টা 30 মিনিট। এবং এর মধ্যে যারা যুক্ত হচ্ছেন তারা সবাই কাইন্ডলি আপনাদের ড্যাশবোর্ড থেকে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটি দিয়ে দিবেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের ট্রেইনার যুক্ত হয়ে গিয়েছে। আজকে সেশনটি পরিচালনা করবেন এমডি আসাদুজ্জামান, প্রজেক্ট ম্যানেজার মাই একিস ড্যাফোডিল গ্রুপ। পাশাপাশি তিনি পার্ট টাইম লেকচারার হিসেবে আছে দীপ্তিতে, আপনারা অনেকেই এর নাম হয়তো বা আগে পরে শুনেছেন। তিনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি একটু বলি, তিনি সিএসসি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে এমএসসি করছে সিএসসি তে বুয়েট থেকে। তো এর আগে পরেও আমাদের যিনি ট্রেনার আছে সে আইসিটি নিয়ে অনেক বেশি লার্নিং করেছেন এবং তার এই গবেষণা, তার বাস্তব অভিজ্ঞতা সমন্বয়ে আজকের বুট ক্যাম্পটা আরো বেশি প্র্যাকটিক্যাল, স্ট্রাকচার্ড এবং ওয়েল লার্নড হবে আশা করি। তো আমি আর দেরি করব না, আজকের বুট ক্যাম্পটি পরিচালনার জন্য আমি ফ্লোর হস্তান্তর করতে চাচ্ছি আমাদের সম্মানিত ট্রেনার এমডি আসাদুজ্জামান স্যারের কাছে। স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, এবং স্পেশালি থ্যাঙ্কস আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে যে এরকম একটি সেশন আমাকে তৈরি করে দেওয়ার জন্য, যেখানে আমরা আমাদের আগ্রহী শিক্ষার্থীদেরকে আমরা পাইথন নিয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। তো সবাই ভালো আছেন? ওকে, আমরা যেহেতু ক্লাসটা করব 4 দিন ব্যাপী, তো আমাদের কিছু রুলস থাকা উচিত যে আমরা কখন কথা বলবো, কিভাবে কথা বলবো, কোশ্চেন আসলে কিভাবে আমরা করব। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, যেহেতু আমরা সবার অ্যান্সার বা কোশ্চেন একসাথে নিতে পারবো না, তো কোশ্চেনটা আপনারা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিবেন। আর যদি হচ্ছে আপনারা যে শুনতেছেন এটার অ্যান্সার হিসেবে আপনারা একটা করে হাত তুলবেন, যেভাবে আমি তুললাম। ঠিক আছে? সো এটাতে আমি বুঝে যাব যে আপনি শুনতেছেন এবং আপনি আমার সাথে সহমত। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। সো সবাই কেমন আছেন তাহলে? শুনতে পাচ্ছি না? গুড। সো আজকে তাহলে কি আমরা স্টার্ট করতে পারি আমাদের বুট ক্যাম্পের প্রথম দিন? আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। মইনুল, সবার মাইক কি মিউট করা আছে? কেউ কি কথা বলতে পারছেন এমন কিছু? মাইক অন করা আছে, সবাই কথা বলতে পারবে। আচ্ছা, সবাই উইলিংলি আজকে যে ট্রেনার আছে আমাদের স্যারের সাথে কোঅপারেট করবেন। আই গেস ভালো একটা লার্নিং আমরা করতে পারবো। থ্যাংক ইউ। সো আমরা যেহেতু হচ্ছে একটা লাইফ লং লার্নিং এর একটা সিম্পল জিনিস স্টার্ট করতেছি, সেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন। সো আমার স্ক্রিনটা শেয়ার করি। আমাকে দেখা যাচ্ছে স্নিগ্ধা ম্যাডাম? জি স্যার, Yes, দেখা sir. যাচ্ছে। থ্যাংক ইউ। জি স্যার। আমাদের যেহেতু এটা একটা পাইথন ক্লাস এবং ইন্টারেক্টিভ ক্লাস, আমাকে না দেখা গেলে আসলে আমি যেটা বোঝাতে চাই সেটা হয়তোবা বোঝানো আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। এই জন্য ভিডিও কলটা অন রাখলাম। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, তাই না? তো ল্যাঙ্গুয়েজ শেখার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কেন শিখবো। ওকে, সো আমাদের একজন হাত তুলে আছেন, কিছু বলবেন? ওকে, সো আমরা যেহেতু পাইথন প্রোগ্রামিংটা স্টার্ট করব, সো পাইথন প্রোগ্রামিং স্টার্ট করার আগে আমাকে জানতে হবে পাইথন প্রোগ্রামিংটা কি, প্রোগ্রামিংটা আসলে কেন শিখবো এবং এটা কোথায় কাজে লাগবে, আর আমাদের রিয়েল লাইফে আসলে এইটা কেন চলে আসলো, পাইথন প্রোগ্রামিংটা কেন আসলো, কোথায় থেকে আসলো, এটা নিয়ে আগে কথা বলবো। এরপরে আজকে আমরা কিছু হ্যান্ডস অন প্র্যাকটিস করব যে প্রোগ্রামিং দিয়ে কিভাবে কমান্ড দেওয়া যায়, তারপর সেই কমান্ড দিয়ে আমরা কিভাবে হচ্ছে কম্পিউটারকে বলতে পারি যে আমাকে এটা দাও ওটা দাও।
ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে এই প্রোগ্রামিং এর প্রয়োজনটা কেন? সো প্রয়োজনটা এই কারণে যে আমরা প্রত্যেকটা মেশিনের সাথে কথা বলতে গেলে মেশিনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 আর 1, এটা আমরা হয়তো বা সবাই জানি। সো 0-1-এ আমরা কথা বলতে গেলে আমরা পসিবল না, কারণ আমরা তো হাই লেভেলে কথা বলি। আমি যে কথাটা বলতেছি এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উর্দু একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদেরকে প্রসেস করার জন্য অন্য কাউকে প্রয়োজন হয় না, তাই না? সো আমরা যেহেতু মানুষ, আমরা আমাদের সাথে কথা বলতেছি, কমিউনিকেশন করতেছি, আমাদের ভাবের আদান প্রদান করতেছি, সবকিছুই হচ্ছে আমাদের কি একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যা যেই কথাগুলো আমরা অলরেডি ছোটবেলা থেকে শিখে আসতেছি, যার কারণে আমরা একজন মানুষ আর একজন মানুষের সাথে কমিউনিকেশন করতে খুব একটা প্রবলেম হয় না। কিন্তু মেশিন এমন একটা জায়গা, যেই মেশিনটাকে বোঝানোর জন্য আমাদের 0-1-এ বোঝাতে হয়। সো মেশিনের 0-1 মুখস্থ করে তাকে কমান্ড দেওয়া আমাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। সো রিয়েল লাইফে যদি আমরা এরকম আরো কিছু প্রবলেম যদি ফেস করি, সেটা হচ্ছে আমি একজন বাঙালি, আমার হচ্ছে একটা খেলনা কোম্পানি আছে। সো ওই খেলনা কোম্পানি থেকে আমি কিছু খেলনা তৈরি করে নিয়ে আসবো চায়না থেকে, ঠিক আছে। সো আমি ডিজাইন দিব, আমি কি কি চাই সেই কথাগুলো বলবো, কত টাকা প্রাইস হইতে পারে সেইটাও নিয়ে কথা বলবো। সো যারা চাইনিজ তাদের সাথে যদি আমি কমিউনিকেশন করতে চাই, তাহলে আমাকে চাইনিজ ভাষা শিখতে হচ্ছে, তাই না? সো সে তার ভাষা জানে, আমি আমার ভাষা জানি, বাট বিজনেস পারপাসের জন্য কেউ কি ল্যাঙ্গুয়েজ শেখে? তো শিখলেও আমাদের অনেক টাইমের ব্যাপার। তা আমরা এখন কি করতে পারি, এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমি চাইনিজকে ওই অর্ডারটা রিপ্লেস করব, যে আমার এটা প্রয়োজন, তুমি এতদিনের মধ্যে এত বাজেটের মধ্যে আমাকে এটা বানিয়ে দিবে। সো সেই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন, তার সাথে কমিউনিকেশন প্রয়োজন। সো সে তো আমার কথা বুঝতেইছে না, তো যেহেতু আমার কথা বুঝতে পারতেছে না, আমার এই বিজনেসটা হবে না। সো আমি কি বিজনেস করব না? অবশ্যই। তো এটার কি কোনো সলিউশন নেই? আছে। তো মাঝখানে আমরা কি করব, একজন ট্রান্সলেটরকে রাখবো, যে আমার বাংলা এবং চায়না দুটাই সে করতে পারবে, তাই না, ট্রান্সলেট। তো সে আমার ভাষায় কথা শুনবে আর চায়নাতে কনভার্ট করবে, আবার চায়না ভাষায় শুনবে আমারটাতে কনভার্ট করবে। এই যে কনভার্সেশনটা সে মাঝখান থেকে করবে। এই যে মেশিন 0-1 আর আমাদের যে ভাষা, তো এই দুইটার মধ্যে আমাদের কি একটা কমিউনিকেশন তৈরি করানোর জন্য একজন ট্রান্সলেটর বা কমিউনিকেটর প্রয়োজন হবে। সে এই যে ট্রান্সলেটরটা প্রয়োজন হয়, এটাকে আমরা বলি কম্পাইলার। প্রোগ্রামিং এর ভাষায় এই ট্রান্সলেটরটাকে আমরা বলি কম্পাইলার। আর একটা আছে ইন্টারপ্রিটার। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এটা দুইটা দুই রকম জিনিস, বাট সেম ভাবেই কাজ করে। তা আমরা যদি এটার একটা উদাহরণ দেখি, যে একজন ট্রান্সলেটর যদি লাইন বাই লাইন ট্রান্সলেট করে, তাহলে ওটাকে বলবো আমরা ইন্টারপ্রিটার বা দোভাষী, ঠিক আছে। তো লাইন বাই লাইন বলতে এরকম যে বললাম, হ্যালো, কেমন আছো, কোথায় যাও, কি খাও, এই টাইপের লাইন বাই লাইন কথা বলতেছি, ও ওর কাছ থেকে শুনতেছে, শোনার পরে ও আবার অ্যান্সার দিচ্ছে, আমি ওখানে যাচ্ছি, আমি এটা করতে যাচ্ছি, এটা খাচ্ছি। তো এই যে একটা বলতেছি, ও ট্রান্সলেট করে ওকে জানাচ্ছে, ও আবার একটা অ্যান্সার দিচ্ছে, ওই এক লাইনের অ্যান্সারটা শুনে আবার আমাকে হচ্ছে ট্রান্সলেট করতেছে। দিস ইজ ইন্টারপ্রিটার, লাইন বাই লাইন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার বিজনেসের যত প্রপোজাল আছে পুরো একটা পেজে আমি বলে লিখে আমি ওই ট্রান্সলেটরকে দিয়ে দিলাম। ট্রান্সলেটর ওটা পুরোটাকে চাইনাতে কনভার্ট করলো, চাইনিজে। তো তাহলে ওই যে বাঞ্চ অফ কোড অথবা বাঞ্চ অফ লাইন বা প্যারাগ্রাফ, এটাকে আমরা বলতেছি কম্পাইলার। সো একসাথে অনেকগুলা লাইনকে মানে ট্রান্সলেট করলে ওটাকে আমরা বলি কম্পাইলার। তাহলে প্রোগ্রামিং এর ভাষায় আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ইন্টারপ্রিটার আর একটা হচ্ছে কম্পাইলার। তো পাইথনে আমার ইন্টারপ্রিটার এবং কম্পাইলার দুটোই আছে, বাট সে মেইনলি ইন্টারপ্রিটারের কাজ করতে পছন্দ করে বেশি, ঠিক আছে। তো আমাদের আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি প্রোগ্রামিং, জাভা, তারপরে C++, এই ধরনের নামের কথা শুনেছেন। এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলার দিয়ে কম্পাইলড হয়, তাদের মধ্যে ইন্টারপ্রিটার নাই, ঠিক আছে। আর পাইথনে দুটোই আছে, ইন্টারপ্রিটারও আছে আবার কম্পাইলারও আছে, বাট ম্যাক্সিমাম জায়গায় আমাদের ইন্টারপ্রিটারটা বেশি পছন্দ, ঠিক আছে। সো আমরা বুঝে গেলাম যে মাঝখানে যে ট্রান্সলেটরটা প্রয়োজন বা কম্পাইলার বা ইন্টারপ্রিটার, সেটা আমরা কি করব, একটা ল্যাঙ্গুয়েজেরটা নিব। তো এটা সি প্রোগ্রামিং হইতে পারে, পাইথন হইতে পারে, জাভা হইতে পারে। তো আমরা এখন বলতে পারি যে পাইথন দিয়ে আমরা এটা শিখবো, কারণ আজকে আমাদের টার্গেটটা পাইথন। তো পাইথনটা কেন? তো আজকে আমাদের এই সময়ে এই যুগে সবচাইতে পপুলার জিনিস হচ্ছে চ্যাট জিপিটি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করি যে আমাদের প্রিলিমিনারি জবগুলো এখন কিন্তু ডাটা অ্যানালাইসিস বা এই টাইপের যে ছোট ছোট কাজগুলা, ইমেল করা, তারপরে ছোট ছোট ক্যালকুলেশন করা, ইমেজ বানানো, ভিডিও বানানো, এই কাজগুলো কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যাচ্ছে। তার মানে আমাদের প্রিলিমিনারি কাজগুলা কি হচ্ছে, আমাদের জবগুলো হারিয়ে যাচ্ছে, তাই না? একটা সময় পরে গিয়ে দেখবেন যে এআই সব করতেছে, আপনার মানুষের প্রয়োজনই হচ্ছে না। তো এই যে এআই তৈরি হচ্ছে, এই এআই ইঞ্জিনিয়ার বা এআই কে বানানোর জন্য যে মাদার ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন। ওকে, সো বুঝতেই পারতেছেন কত পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। এই পাইথনটা যদি আমরা জানি তাহলে আমরা এআই কে কি করতে পারবো, আমরা এআই তেও ডেভেলপ করতে পারবো অনেক কিছু। এছাড়াও আমরা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট অ্যাপ্লিকেশন, যেমন ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা বানাতে পারি। ঠিক আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বলতে বোঝায় যেমন আপনারা কখনো যদি শপিং এ যান তখন দেখবেন যে আপনার ছোট ছোট আইটেম গুলাকে স্ক্যান করা হয়। স্ক্যান করার পরে ওটার দেখবেন যে যে ভ্যালু, ওই ভ্যালুটা অটোমেটিক স্ক্রিনে চলে আসে। তো এই যে স্ক্রিনে চলে আসে, এটা কিভাবে আসে, এইটাও একটা সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করা হয়। তো ওই সফটওয়্যারটা হচ্ছে আপনার উইন্ডোজ বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। তো এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা পাইথন দিয়ে করতে পারি। ওকে, সো বুঝতে পারতেছি আমাদের পাইথনের অনেক উপকারিতা আছে। তো আমরা যদি পাইথনটা জানি তাহলে দেখা যাবে যে নেক্সট টাইমে আমরা আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের প্রয়োজন বা ইচ্ছা চলে আসবে। সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যে পাইথনটা শিখবো, এটা কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই প্রয়োজন হয়, যার কারণে পাইথন আরো বেশি পপুলার। আর আরো মজার ব্যাপার হচ্ছে পাইথন সবচাইতে ইজি একটা ল্যাঙ্গুয়েজ। যতগুলা ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে, অনেক অনেক হাজার হাজার ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু তার মধ্যে হচ্ছে পাইথনটা সবচাইতে ইজি শেখা। তো প্রোগ্রামার বা ডেভেলপাররা বলে যে যদি কেউ হালকা পাতলা ইংলিশ জানে তাহলেই সে পাইথন শিখতে পারবে খুব ইজিলি। তো আশা করি আপনারাও পাইথনটা খুব ইজিলি শিখতে পারবেন। তাহলে আমরা আজকে তিনটা জিনিস দেখলাম, যে একটা হচ্ছে যে কম্পাইলার বা ইন্টারপ্রিটার, এই জিনিসটা কি, কিভাবে কাজ করে লাইন বাই লাইন এবং একটা প্যারাগ্রাফ আকারে। দুই নাম্বার হচ্ছে যে কমিউনিকেশনের মাধ্যম হিসেবে এটা ইউজ হয়, যেখানে আমাদের 0 1 কে আমরা হয়তোবা পুরোপুরি বুঝাতে পারি না, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কমান্ড দিয়ে তাকে বুঝাবো। আর 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে এটা জব সেক্টর বা আমাদের এটা চাহিদাটা আসলে কতটুকু, ঠিক আছে, এবং এটা এত পপুলার কেন। কারণ বুঝতেই পারতেছেন আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা, এইখানে পাইথনটাই হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আমরা চলে যাব যে আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজটা কিভাবে আমরা স্টার্ট করব। ঠিক আছে, তো আমরা যে কম্পিউটারটা ইউজ করি এটাও কিন্তু একটা মেশিন। এই মেশিনে যদি আমরা ঠিক মতো কমান্ড না দিই, মেশিন কিন্তু বুঝবে না যে আমি আসলে কি বলতে চাচ্ছি, তাই না? সো আমরা এখন আমাদের যে মেশিনটা আছে এই মেশিনের ভিতরে আমাদের পাইথনটাকে ডাউনলোড করতে হবে। তো আপনারা চলে যাবেন পাইথন ডাউনলোডে, একটা ব্রাউজারে গিয়ে পাইথন ডাউনলোড। তো এই পাইথনে চলে যাবেন, এই যে ডাউনলোড পাইথন ইনস্টলার ম্যানেজার, হ্যাঁ, এটা আপনারা ক্লিক করলে এটাই আপনাদেরকে কি করবে, পাইথনটাকে ডাউনলোড করবে। ঠিক আছে, তারপরে এটাকে আপনারা যদি নেক্সট নেক্সট দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। তা আমার চ্যানেলে আপনারা গেলে এটার ভিডিও একটা আছে, আপনারা ওটা দেখে করতে পারেন, তাহলে আমাদের টাইমটা কম লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমার চ্যানেল। এইখানে গিয়ে প্লে লিস্টে, ওকে, সো এই যে মাই কিডস বেসিক ভিডিওস, এখানে গেলে আমরা এখানে এই যে হাউ টু ডাউনলোড পাইথন এবং ভিএস কোড ইন ডেস্কটপ অর ল্যাপটপ। সো আমি এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি যেন আপনারা বাসায় বসে ইজিলি করতে পারেন। ঠিক আছে, ওকে, চ্যাট বক্সে আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিলাম।
এবং আহ, আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের টিমকে বলবো যে এই লিঙ্কটা আপনারা একটু সবাইকে প্রোভাইড করে দেওয়ার ট্রাই করবেন। আশা করি ওরা এটা করতে পারবে। তো আমরা এই আমি যে ভিডিওটা আপনাদের দিলাম এটা দেখে আপনারা এটাকে আপনাদের লোকাল মেশিনে এটা ইনস্টল করে ফেলতে পারবেন। এখন আমরা চাইলে অনলাইনে যে কম্পাইলার আছে যেটা আপনাদের সেট আপ করতে হবে না, যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আপনার পাইথন অনলাইন কম্পাইলার, এভাবে সার্চ দিলে আপনার এই যে প্রোগ্রামাইজ পাবেন, আরো অনেকগুলো আছে, যে কোনো একটাতে আপনি ঢোকার পরে আপনার সহজে এখন প্র্যাকটিসটা করতে পারবেন যদি সেট আপ না করা থাকে। ঠিক আছে, অনেক সময় সেট আপ করলেও অনেকে রান করতে পারেন না। সো আপনারা ওই ভিডিওটা দেখলে আশা করি পারবেন। ঠিক আছে, তো আমরা এই যে মেইন ডট পাই এই জায়গাটাতে আমরা কোড লিখবো, রান করলে এখানে ওই কোডের আউটপুটটা আসবে। তার মানে আমরা এখানে কমান্ড দিলে যে আউটপুটটা আসা দরকার সেটা এখানে আসবে। ওকে, সো এছাড়াও আমি আপনাদের আরো বেসিক কিছু জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে আপনারা সিএমডি তে যাবেন, সিএমডি লিখবেন, তাহলে কমান্ড প্রম্পট আসবে। এই কমান্ড প্রম্পট হচ্ছে আপনার সিস্টেমে আমরা যেমন এখানে ডাবল ক্লিক করে কাজ করি, ডাবল ক্লিক করি কাজ করি, সেম ওয়েতে এখানে ডাবল ক্লিক না করে কোড কমান্ড দিয়ে দিয়ে আপনি আপনার সিস্টেমটাকে কাজ করতে পারেন। ওকে, তো আপনার যে কম্পিউটার বা উইন্ডোজ লিনাক্স তারপরে হচ্ছে ম্যাক যেইটাই হোক না কেন সেটার কমান্ড প্রম্পট থাকবে। সেই কমান্ড প্রম্পট থেকে আপনারা চাইলে পাইথনটাকে বের করে ইউজ করতে পারেন। পাইথনটাকে এন্টার দিলে সে আপনাকে ভার্সন সহ বলে দিবে এবং সাথে এখানে কিভাবে কোড লিখতে হয় সেই জায়গাটাও আপনাকে বলে দিবে। তো আমরা যদি এখানে প্রিন্ট, আমরা ডাবল কোটেশনের ভিতরে যদি বলি হ্যালো স্টুডেন্টস, তাহলে সে আমাকে কিন্তু আউটপুটে হ্যালো স্টুডেন্টসই দিচ্ছে। আমি যদি বলি যে প্রিন্ট 10+7, তাহলে কি আসবে? 17, রাইট? সো এই যে আমাদের প্রোগ্রামিং এর অ্যান্সার গুলো আসতেছে, আমরা চাইলে পাইথনের যে কোড গুলো এভাবেও করতে পারি, বাট এটা হচ্ছে অনেক কষ্টসাধ্য এবং যেহেতু ইউজার ইন্টারফেসটা খুব একটা ভালো না, সো দেখা যাচ্ছে যে আপনাদের একটু কষ্ট হবে। সো আমরা এইভাবে না করে আমরা কিভাবে করব, আমরা একটা পাইথনের ফাইল খুলে ফেলবো। পাইথন আইসিটি অলিম্পিয়াড, এখানে যাওয়ার পরে আমরা একটা ফাইল খুলতে পারি, অথবা আমরা চাইলে এটাকে রাইট ক্লিক করে ভিএস কোডের মাধ্যমে এটাকে ওপেন করতে পারি। যে ভিএস কোডটা আপনাদের ওপেন করতে বলেছি এখানে ওপেন করে ওপেন উইথ ভিএস কোড। ওকে, হোয়ার ইজ দ্য ওপেন উইথ, অথবা আপনারা এভাবে যদি না পারেন তাহলে ভিএস কোড আগে ওপেন করে নেবেন। আমার এখানে ভিএস কোড নাই। আচ্ছা আছে, ওকে। সো আমার ভিএস কোডে এটা ওপেন হয়েছে, আমার এটা প্রয়োজন নেই। আমরা এই যে ফাইল ওপেন করব, ফাইলে ওপেন ফাইল, ওকে, ওপেন ফাইল করে আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে চলে যাব। পাইথন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, এটাকে ওপেন করব। তো আমরা কি ফাইল ওপেন বলছি, ফোল্ডার ওপেন করব আর কি। ফোল্ডার, ওপেন ফোল্ডার, ঠিক আছে। ওপেন ফোল্ডার করলে ফোল্ডারটা ওপেন হবে, ফাইল করলে ফাইল হবে। ওকে, সো ডেস্কটপে আসলাম, আমরা এটাকে ওপেন করে নিব। তো ওপেন করার পরে আমার এখানে কোনো ফাইল নাই, তাই না? সো আমরা চাইলে এই যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ফাইল, এটা ফোল্ডার। ওকে, সো আমরা কি করব, এই ফাইলে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের একটা নাম ফাইল তৈরি করব, ফাইলের একটা নাম দিব। ধরেন আজকে আমাদের কি ক্লাস, আইসিটি অলিম্পিয়াডের পাইথন ক্লাস, তাই না? আইসিটি অলিম্পিয়াড পাইথন, ঠিক আছে, ডট পিওয়াই। এই ডট পিওয়াই এক্সটেনশনটা দেওয়া লাগে, ঠিক আছে, ফাইলের নাম।
কেন দেওয়া লাগবে? কারণ এই ডট পাই ফাইলটার মাধ্যমেই পাইথন বুঝতে পারবে যে এটা আমার ফাইল, এটা আমাকে রান করতে হবে। ঠিক আছে? তো উইন্ডোজে কি করে, এই যে এক্সটেনশনটা থাকে ডটের পরে, এই ডটের পরে এক্সটেনশনটা দেওয়ার মাধ্যমেই সে বুঝে যায় যে এটা কোন ফাইল দিয়ে রান করতে হবে। যেমন ডট পিএনজি থাকলে এটা কি ইমেজ ফাইল, এটা তো আর ভিএস কোড রান করতে পারবে না, পাইথনও রান করতে পারবে না, তাই না? সো দেখা যাচ্ছে ওই পিএনজি ফাইলটা রান করবে হচ্ছে একটা ফটো টুল, তাই না? তারপরে MP4 থাকলে ওটা একটা ভিডিও, সো ভিডিওটা ওপেন করবে ভিডিওর একটা ফাইল দিয়ে। আর ডট পাই থাকলে ওটা পাইথন। সো আমার উইন্ডোজের ভিতরেই সব ধরনের টুলস দেওয়া থাকে, এই টুলস এর ডিসাইড করে যে কোন টাইপের ফাইল সে ওপেন করতে পারবে। সো আমাকে তখন সে কি করে, অটোমেটিক সাজেস্ট করে। ওকে, সো আমরা এখন এইখানে আমাদের কোডটা লিখতে পারবো। যেমন আমরা ওখানে লিখছিলাম প্রিন্ট হ্যালো স্টুডেন্ট, হ্যালো স্টুডেন্টস, এরপরে আমরা বলবো প্রিন্ট 10+5। ওকে, নো প্রবলেম। তা আমরা যদি এখন এইখানে এই যে এই চিহ্নটাতে ক্লিক করার পরে আমাদের অপশন আসছে রান পাইথন ফাইল, আমরা এটা দিলে সে আমাকে পাইথন ফাইলটা রান করে দিচ্ছে হ্যালো স্টুডেন্টস এবং 15। ওকে, সো এই প্রিন্টের কাজ কি? আমরা এখন এই প্রিন্টটা নিয়ে কথা বলবো। আমরা যদি আবার কোনো একটা কিছু দেখাতে চাই, যেমন এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে? তার মানে এই সফটওয়্যারটা যে ইউজ করতেছে সে শুধুমাত্র এই আউটপুটটাই পাবে। ওকে, আর ডেভেলপার হচ্ছে এটা বানাচ্ছে। তা আপনি যদি চান যে আপনার ইউজার যখন এটা রান করবে তখন আপনি বলবেন যে হ্যালো স্টুডেন্ট এবং 15, ঠিক আছে? এই 15টা কি জন্য? অথবা আমাদের এখানে আপনারা কতজন জয়েন করছেন? আমাদের এখানে 41 পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে। সো আমরা এখানে বলবো ওয়েলকাম টু আওয়ার 41 স্টুডেন্টস। ওকে, সো আমরা তাকে দেখাতে চাই হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার 41 স্টুডেন্টস, এই মেসেজটা সে আবার দিবে। তা আপনি এখন জাস্ট বাটনে ক্লিক করলেই এই রেজাল্টটা চলে আসতেছে। ওকে, তার মানে এই যে আমরা ভিএস কোডটা ইউজ করতেছি, এইখানে আমরা এডিটও করতে পারতেছি, আবার রেজাল্টটাও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবার যদি কোথাও আমার কোনো ইরর হয়, যেমন ধরেন আমার এখানে একটা ইরর আসলো, দেখেন সে আমাকে রেড কালার দিয়ে ডিবাগ করে দিচ্ছে, বলতেছে এখানে কিছু একটা তুমি ইরর করছো। সো এই যে আমি ভুল কমান্ড দিয়েছি যার কারণে সে আমাকে একটা হলুদ দাগ এবং প্লাস এই ব্র্যাকেটটা লাল করে দিয়েছে, এটার কারণে আমি বুঝতে পারতেছি আমার কিছু একটা ভুল হয়েছে। তার মানে এখানে আমার এই ভুলটাকে শুধরানোর একটা ওয়ে আছে। সো এইটাকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে, সো এই যে ভিএস কোড আমাকে ডিবাগিং এর সুবিধা দিচ্ছে, রান করার সুবিধা দিচ্ছে, ডেভেলপমেন্ট করার সুযোগ দিচ্ছে। এই যে সুবিধাগুলো দিচ্ছে, এই সুবিধাটাকে বলা হয় আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এনভায়রনমেন্টে আমরা কি করতে পারবো, কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে পারবো, আবার ওইটাকে আমরা দেখতেও পারবো। ওকে, এবং ওখানে ডিবাগও করতে পারবো। তার মানে কোড লেখা, ডিবাগ করা, আউটপুট দেখা, সব ধরনের সুবিধা আমরা এখানে পাবো। মাঝে মাঝে কিছু এক্সটেনশনের প্রয়োজন হয়, যে অ্যাপ্লিকেশনটা চালাবো কিছু এক্সটেনশন প্রয়োজন হয়, সেই এক্সটেনশন গুলো আমরা ভিএস কোডের মধ্যে পাবো। ওকে, সো এখন প্রিন্ট কি জিনিস সেটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রিন্টটা হচ্ছে আমরা যেমন টেলিভিশন দেখি, তাই না? তো টেলিভিশনে যে চ্যানেলগুলো দেখা যায় সেই চ্যানেলগুলোকে আপনাকে দেখায় যে আমরা কিভাবে শুটিং করি, কিভাবে হচ্ছে টক শো গুলা দেখি, তৈরি করি, কিভাবে হচ্ছে নিউজ গুলা পড়ি। তারা শুধুমাত্র আপনাকে আউটপুটটা দেখায়, তাই না? যে আজকে অমুক জায়গায় এই হয়েছে ওই হয়েছে, কিন্তু আপনাকে কিন্তু শুটিং করার পরে কিভাবে এডিট হচ্ছে, কিভাবে ওখানে ভয়েস ওভার দিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে না। তার মানে এইটা জায়গাটাই হচ্ছে আপনি কি করবেন, আপনার জায়গা, আপনি এখানে যা খুশি করবেন, কিন্তু যে আউটপুটটা আপনি দেখাবেন ফাইনাল, ওই ফাইনাল আউটপুটটা হবে প্রিন্টের ভিতরে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা একটা টেলিভিশন যেখানে আপনি কি দেখবেন, আপনার আউটপুটটা দেখাবেন, রাইট? সো আমরা এই যে প্রিন্টের ভিতরে আমরা যদি নাম্বার টাইপের কোনো কিছু দিতে চাই তাহলে আমাদের কোনো ব্র্যাকেট বা প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং এর মধ্যে আমরা ডিরেক্ট কাজগুলো করতে পারবো।
যেমন 70, তাহলে দুটোকে যোগ করলে কত হবে? 80। তার মানে আমি আমার ইউজারকে দেখাতে চাই, হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার 41 স্টুডেন্টস, তারপরে আমরা দেখাতে চাই 80। তাহলে দেখা যাচ্ছে যে আমার 80 কথাটা চলে আসবে। দেখেন 80 চলে আসছে। তো এর মধ্যে আপনি যদি এরকম করেন যে 80 প্লাস 70, তাহলে এটাও তো আমার এক প্রকার অ্যারিথমেটিক অপারেশন, ম্যাথের অপারেশন, তাই না? তা আমি যদি এটাকে আবার রান করি, তাহলে কিন্তু আমাকে কিন্তু এই তিনটা রেজাল্টই দেখাচ্ছে, আমার কিন্তু মাঝখানে যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে না। তো এটা কেন দেখাচ্ছে না? কারণ আমি বলতেছি এটা আমার ব্যাকএন্ডের কাজ। তুমি যেটা দেখে, যেটা তোমার দেখানো দরকার ইউজারকে, যে এই সফটওয়্যারটা ইউজ করবে, তাকে শুধুমাত্র প্রিন্টের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোই দেখাবা। ওকে, সো যার কারণে সে কিন্তু ওই তিনটা জিনিসই দেখাচ্ছে। আমার যে 3 নম্বর লাইন, এই 3 নম্বর লাইনের কোনো আউটপুট কিন্তু আসতেছে না। এই 3 নম্বর লাইনের আউটপুট কিন্তু আবার দেখাবে যদি আমি এটাকে প্রিন্টের ভিতরে দিয়ে দিই। ওকে, তার মানে প্রিন্ট হচ্ছে আমাকে আউটপুট দেখানোর একটা ওয়ে। ওকে, সো দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এখন হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার 41 স্টুডেন্টস 80, এখানে তিনটা আউটপুট আছে, বাট এখানে চারটা আউটপুট আছে। ঠিক আছে, কারণ আমি চারটা আউটপুটই দিতে বলছি প্রিন্টের মধ্যে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু প্লিজ বলবেন, হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদেরকে সুযোগ করে দেব। ঠিক আছে, ওকে। তাসনিম মারিয়াম, কিছু বলবেন? হ্যালো তাসনিম মারিয়াম। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, যদি আপনাদের কোয়েশ্চেন থাকে একটু হাত তুলবেন, আর যদি না থাকে তাহলে আমরা সামনে গেলাম। ঠিক আছে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। না আচ্ছা, স্যার, কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ। স্নিগ্ধা ম্যাডাম, একটু আপনি নোট রাখবেন, যারা হচ্ছে রেসপন্স করবে তাদেরকে আমার পক্ষ থেকে একটা গিফট তাদেরকে আমি আহ, ভায়া হচ্ছে কুরিয়ার আমি পাঠাই দিব। ঠিক আছে, তো তাদের মধ্যে যারা বেশি অ্যাক্টিভ থাকবে। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমাকে আপনারা আহ, এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে ম্যাথমেটিক্যাল টাইপের কিছু দিলে আমার কোনো ডাবল কোটেশন নাই, কিন্তু যখনই আমি কোনো ধরনের লিখা লিখতেছি নাম্বার বাদে, তখন আমরা ডাবল কোটেশন ইউজ করতেছি। অনেক সময় আমরা সিঙ্গেল কোটেশনে ইউজ করতে পারি। ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন সেম জিনিস, ঠিক ভাইয়া আছে? প্রিন্টার কোনো কিছু দেওয়া লাগে না? জি, বুঝি নাই, আরেকবার। প্রিন্টের আগে কি কোনো কিছু দিতে হয়, নাকি না না, প্রিন্ট লিখলেই ওটা শো করবে? প্রিন্ট প্রিন্ট হলেই হবে, প্রিন্টের আগে কিছু লাগবে না, এবং সবগুলা ছোট হাতের হইতে হবে। হ্যাঁ, ওকে। যেমন ভাইয়া আমরা এইচটিএমএল কোড করার সময় উপরে অনেক কিছু লিখে তারপরে একবারে কোডটা আসে, কিন্তু অন্যান্য এক্ষেত্রে প্রোগ্রামিং প্রিন্টে লিখলে। ল্যাঙ্গুয়েজেও অনেক কিছু লিখতে হয়, বাট পাইথন খুবই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, যার কারণে কিছুই লেখা লাগে না। ওকে, ওকে, থ্যাঙ্কস স্যার। যেমন সি প্রোগ্রামিং অথবা জাভা, এগুলোতেও শুরু করতে গেলে অনেক কিছু লিখতে হয়। ওকে, সিপ্রা, কিছু বলবেন? সিপ্রা। ভাইয়া, যে আপনি যে বললেন যে হুম, প্রিন্টের পরে যে ব্র্যাকেটের ভিতরে কি অন্য কোনো চিহ্ন ইউজ হবে না? হ্যাঁ, যদি আমরা হচ্ছে কোনো ধরনের লেটার ইউজ করি, আমাদের কিন্তু কম্পিউটারের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু বেশ কিছু লেটার আছে। ঠিক আছে, তো A to Z, যেটাকে আমরা অ্যালফাবেট বলি, হ্যাঁ, এই অ্যালফাবেট গুলা, এবং 0 থেকে 9 এটা হচ্ছে নাম্বার। তো আলফাবেট নাম্বার এর বাইরে যা কিছু আছে সবকিছু হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। ওকে, তো আমরা 0 থেকে 9 দিয়ে যে নাম্বার গুলো হয় এগুলোকে আমরা ডাবল কোটেশনে সাধারণত রাখি না, সাধারণত। ঠিক আছে, আমরা যদি যোগ বিয়োগ করি তখন আমাদের প্রয়োজন হয় না। কিন্তু যদি আমরা স্ট্রিং টাইপ, মানে হচ্ছে A to Z বা যে কোনো কিছুকে যদি আমরা হচ্ছে দেখানো চাই হুবহু যা আছে তাই, তাহলে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ইউজ করি, যেটা আমি এখন দেখাচ্ছিলাম। ঠিক আছে, আর যেমন, ভাইয়া, বলেন। ভাইয়া একটা প্রশ্ন আছে যে জি। ইয়ে মানে আমরা কি এটার মধ্যে বাইনারি কোড ইউজ করে মানে তাকে কি কোনো অর্ডার দিতে পারবো? হ্যাঁ, বাইনারি কোড ইউজ করা যায়, বাট এটা অনেক কঠিন কিছু একটা ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, ওকে ভাইয়া। ওকে, এটিকে বাইট কোড বলে। ঠিক আছে, তো আমরা বাইট কোডে এটা দিতে পারি। ঠিক আছে,
তখন এটা অনেক কঠিন ব্যাপার হবে, এটা বোঝানোই মুশকিল। ঠিক আছে, তো আমরা এই যে দেখেন ডাবল কোটেশন ইউজ করলাম, সিঙ্গেল কোটেশন। আমরা চাইলে এই যে 80-70 এই জিনিসটাকে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দেখতে পারি। ঠিক আছে, তাহলে কি আউটপুট আসবে? যখন সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে আমরা দিব, তখন কিন্তু আর তারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে না, তাদেরকে যা দেওয়া হয়েছে তাই আউটপুট দিবে। যেমন 80-70 ওইভাবে চলে আসবে। কিন্তু যখন আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিব না, নাম্বারটাকে আমরা যোগ করার জন্যই দিচ্ছি, তখন কিন্তু সে আউটপুটটা যোগ করেই দিবে, কারণ এখানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনটা নাই। তো আমরা এখন রান করি, তাহলে বুঝতে পারবো যে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু, এই যে 80 আর 70, ঠিক আছে, এটা কি হচ্ছে, যেভাবে দিয়েছিলাম ওইভাবেই চলে আসছে। ঠিক আছে, কিন্তু পরের 80-70 কিন্তু যোগ করে আসছে 150, তারপরে 10 আর 70 যোগ করে কিন্তু 80 আসছে। তার মানে আমরা যখন সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করব, যদি আমরা ডাবল কোটেশনে ইউজ করি সেম জিনিসই হবে। ওকে, তো পাইথনে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দুটো একই, অনেকে ইনভার্টেড কমা বলে। সো আপনি যেভাবে ইউজ করেন না কেন সবই একই। তো দেখেন আপনার 70 আর 80 যোগ হয় নাই, যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে চলে আসছে। আপনি যদি আরো কিছু ইউজ করেন, যদি স্পেস ইউজ করে তারপরে যদি কিছু লিখেন, ওটা কিন্তু ওইভাবেই চলে আসবে, এটাতে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু হবে না। তার মানে এটা হচ্ছে যেভাবে দিবেন ওইভাবেই আসবে। ওকে, সো দেখতে পাচ্ছেন মাঝখানে স্পেস দিয়েছিলাম, চলে আসছে। তো যদি আমরা শর্টে বলি, ডাবল কোটেশনের ভিতরে যা দিব হুবহু তাই আউটপুটে আসবে, আর ডাবল কোটেশন বাদ দিয়ে যখন আমরা কোনো কিছু দিব, তখন ওটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আকারে যায়। এখন আপনি বলতে পারেন যে আমি এ বি এগুলোকে যোগ করব, দেখা যাচ্ছে লেটার এ লেটার বি এগুলো যোগ করব, তাহলে এগুলো তো আমাদের নাম্বার না, যার কারণে এগুলো কোনো আউটপুট তারা দিতে পারবে না, তখন আপনাকে ইরর দিবে। ঠিক আছে, কারণ এ আর বি কি অ্যারিথমেটিক কোনো কিছু, নাম্বার কিছু, তো যেহেতু আমরা নাম্বার না তাই আমরা এগুলোকে যোগ করতে পারবো না। এবং এটা যেহেতু কোনো ভ্যারিয়েবলও না, এটার ভিতরে কোনো ভ্যালুও নাই, যার কারণে সে এটা ইরর দিবে। এতটুকু পর্যন্ত আমার মনে হয় সবাই ক্লিয়ার, রাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে? প্লিজ না স্যার। গো অ্যাহেড। ওকে, থ্যাংক ইউ। নো স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? না ওকে, স্যার। সো এই আর পর্যন্ত যারা ওয়ান ক্লিয়ার কোটেশন কখন দিব? হাত তুলো। হুম, ওয়ান কোটেশন কখন দিব? সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একই জিনিস, ও এটা যে কোনো জিনিস ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে, তার মানে সবাই এটা কি যে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন কি মানে ইয়া প্রোগ্রামে কি নিজেই দিয়ে দিবে নাকি আমাদের দিতে হবে? না, আপনাকে অবশ্যই দিতে হবে। ওকে ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে সামনে, জি বলেন কি হ্যাঁ, কোশ্চেন প্রবলেম করবেন? সলভিং ক্লাস কি করাবেন? এখানে প্রবলেম সলভিং কিছুটা দেখানো যায় যদি চান আপনারা। লাইক ক্যালকুলেটর তৈরি অথবা লুপ করানো? হ্যাঁ, এই টাইপের সিম্পল কিছু প্রজেক্ট করানো যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন ক্লাসের লাস্টে কিন্তু কিছু প্রবলেম সলভ করা যায় কিনা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। হ্যাঁ, কারণ আমাদের সময় সীমিত, আমরা চেষ্টা করব এটাকে যতভাবে ইন্টিগ্রেট করা যায়। ওকে, উপমা কিছু বলবেন? আমাদের কি শুধু সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন এডিশনের সময় দিতে হবে? সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন কি শুধু এডিশনের সময় দিতে হবে? এডিশন না, এখানে এডিশন তো আমরা করি নাই। সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন আপনি এডিশন না দিলেও আপনি অন্য কিছু লিখেন, কোনো সমস্যা নাই। এক কথায় আপনি যেটা এখানে দেখতে চান ওই জিনিসটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনে দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা চাইলে এখানে কমা দিয়ে যোগটাও দেখাইতে পারি, ধরেন 80+70। এই কমা দেওয়ার কারণে আমাদের কি হয়েছে, এটা আলাদা হয়ে গেছে, এটা হলো স্ট্রিং আর এটা হচ্ছে নাম্বার। ঠিক আছে, তো দেখবেন এটার পরে আমাদের 70 আর 80 যোগ করলে যেটা হয় সেটা আসতেছে। ওকে, ওকে, আপনার যে কোয়েশ্চেন গুলো আসতেছে এটার কারণটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং করেন নাই। তো যখন ধীরে ধীরে আমরা প্রবলেম সলভিং করব, একটা সফটওয়্যার ডেভেলপ করব, এটা কিভাবে করে, তখন আপনারা এই জিনিসটা আরো ক্লিয়ার হবেন যে কখন ডাবল কোটেশন, কখন কমা দিচ্ছি, কখন এটাকে আলাদা করতেছি, কখন যোগ করতেছি। ওকে, তা আমরা নির্দিষ্ট কোনো কিছু এখনো শিখি নাই, আমরা যা শিখতেছি প্রিন্টের ভিতরে কিভাবে দেখাইতে হয়।
ঠিক আছে? তো আমরা যখন একটা প্রবলেম সলভ করে দেখাবো তখন বুঝতে পারবেন যে কেন এটা, কোথায় এটা, কিভাবে কাজ করে। ওকে, সো এ পর্যন্ত যেটুকু আমরা করছি এতটুকু করতে পারেন কিনা সেটুকু আমাকে বলেন। এতটুকু যদি বুঝেন তাহলে ধীরে ধীরে আমরা সবগুলোই করতে পারবো। ওকে ওকে, সো আমরা যেটুকু করলাম এটা হচ্ছে আমাদের একেবারে প্রিলিমিনারি বেসিক। ঠিক আছে, এখন আমরা একটু উপরে যাব। সেটা কি? আমরা এখন একটা ক্যালকুলেটর বানাবো, যেটা একটু আগে একটা ভাইয়া বললো। সেই ক্যালকুলেটরটা আমরা এখানে ম্যানুয়ালি তৈরি করব। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট 10 প্লাস 5। ওকে, সো আমরা এটাকে কপি করে আর পেস্ট করতেছি। এটা শর্টকাট আছে, আমি আপনাদের লাস্ট ক্লাসে শিখাই দিব, আমাকে মনে করাই দিবেন। ঠিক আছে, এই শর্টকাটটা আমি লাস্ট ক্লাসে শিখাবো। স্যার কি বলবো লাস্ট ক্লাসে? এই যে কিভাবে শর্টকাটে কপি করতে হয় সেটা। ওকে স্যার। ওকে, সো এখানে অনেকগুলো অপারেশন চলে আসলো। তো আপনাদের এক্সপ্লেন করি, যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না এটা নিয়ে কোনো ওয়ারি হওয়ার কিছু নাই। ঠিক আছে, বেসিক জিনিসটা বুঝলেই হবে। ওকে, আমরা রান করি। তো এখানে আমাদের কিছু আউটপুট আসতেছে, দেখেন 10 আর 5 যোগ করলে কি হয়? 15, তাই না? পরেরটা 10 থেকে 5 মাইনাস করলে কত? 5। 10 কে 5 দিয়ে ভাগ করলে 2.0। তা আমরা যখন কোনো ভাগ করব তখন ভাগশেষ যদি আমার নাও থাকে, মানে দশমিকে নাও আসে, তাও আমার 0.0টা আসবে। এটা হচ্ছে অটোমেটিক হয়। হ্যাঁ, আর 5 আর 10 গুণ করলে আমাদের 50 হয়। ওকে, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5। আমরা যদি পাওয়ারের অঙ্ক করি তাহলে বুঝতে পারবেন যে 10 এর উপরে 5 দেয় না, সেই অঙ্কটা হচ্ছে এটা। তাহলে 10 টু দি পাওয়ার 5 করলে দেখবেন এই রেজাল্টটা আসবে। ওকে, এটা পাওয়ারের জিনিস। আর এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। আমরা যে এখানে 2 পয়েন্ট সামথিং পাইছি না, তো এই ডাবল স্ল্যাশ দিলে কি হবে? এই পয়েন্টের পরে যে জিনিসটা এটা আর আসবে না। তো দেখেন এখানে শুধু 2 আসছে। আর এটা হচ্ছে 10 কে 5 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে সেটা শুধু দেখাবে। তা আমরা যেহেতু 10 কে 5 দিয়ে ভাগ করতেছি, কোনো ভাগশেষ থাকতেছে না, তার কারণে এখানে 0 দেখাচ্ছে। ভাগশেষটা কি? যেটা দিয়ে আমরা ভাগ করব যাকে, সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, মানে কোনো কিছুই বাকি না থাকে, তাহলে কি হবে? এটা 0 হবে। আর যদি কোনো কিছু বাকি থাকে, যেমন 3 দিয়ে যদি ভাগ করি এটা 10 কে, তাহলে 3 3 9। কিন্তু 10 হইতে গেলে কত বাকি থাকে? 1। 1 কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না, সো এটাকে বলা হয় ভাগশেষ। তো এই ভাগশেষটাকে আমরা বলি ইংলিশে রিমাইন্ডার। তো যেহেতু আমার রিমাইন্ডার থেকে গেল, তাহলে আমার দেখবেন এখানে ভ্যালু আসবে 1। ওকে, তার মানে এইটার মাধ্যমে, এই যে এই সাইনটার মাধ্যমে আমরা শর্টকাটে রিমাইন্ডারটা বের করতে পারি, ভাগশেষটা। ওকে, কেউ কিছু বলবেন? হ্যাঁ, শিবটা বলেন। ভাইয়া ওই যে আপনি যে দুইটা গুণ স্টার, ইউজ করছেন, এটা হ্যাঁ, করে কি হচ্ছে? পাওয়ার বুঝাইছে। এখন পাওয়ার যদি বুঝাইছে। তিনটা যদি ইউজ করা হয় তাহলে কি হবে? 3টা ইউজ করা যাবে না, এটা প্রোগ্রামিং এর মধ্যে নাই। ঠিক আছে, একটা দুইটা আছে, 3টা নাই। একটা করলে গুণ, আর যখন ডাবল স্টার দিবেন এটাকে অ্যাস্টেরিক সাইন বলা হয়। তো ডাবল অ্যাস্টেরিক যদি ইউজ করেন তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5। তো ডানে যেটা থাকবে এটা হলো পাওয়ার, আর বামেরটা হচ্ছে বেজ। ঠিক আছে, জি বেজ ভাই তো বুঝছি। বুঝছি, তাই না? যেটা জি নিচে ভাই। থাকে ওটা বেজ, আর উপরে যেটা থাকে সেটা হলো পাওয়ার। তাহলে বামেরটা হচ্ছে বেজ আর ডানেরটা হচ্ছে পাওয়ার। ওকে, আর জি ভাই। এটা হচ্ছে আমাদের কি? মডুলাস, যেটাকে আমরা পার্সেন্ট বলি। এটা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় কি? মডুলাস। এই মডুলাসের কাজ হচ্ছে শর্টকাটে আমার ভাগশেষটা বের করে এনে দেয়। ওকে, বুঝছি। তো আমরা কি এই ক্যালকুলেটরটা সবাই বানাতে পারছি? আমি স্যার আপনাদেরকে 5 মিনিট টাইম দেব, সবাই এটা একটু করে আমাকে একটা স্ক্রিনশট স্যার পাঠান, কোড করে পাঠান। স্যার বর্গমূল কিভাবে হচ্ছে, বর্গমূল বা রুট এটা কিভাবে হচ্ছে শো করব পাইথনে? ওকে, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার কি বলে, লাইব্রেরি দিয়ে ইউজ করা যায়। যেমন আমি আপনাদেরকে লাইব্রেরি দিয়ে করে দেখাচ্ছি। ইম্পোর্ট ম্যাথ, ঠিক আছে? ম্যাথ নামে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরি জিনিসটা কি? লাইব্রেরি হচ্ছে আপনার
কোডিং এর পাশাপাশি আরো কিছু জায়গায় যেমন কম্পাইলার তো পাইথনে আছেই, এর বাইরেও এমন কিছু জিনিস আছে যেটা এক্সট্রা, মাঝে মাঝে প্রয়োজন হয়, মাঝে মাঝে প্রয়োজন হয় না। তো এই মাঝে মাঝে যে জিনিসগুলো প্রয়োজন হয় ওগুলোকে টেনে এনে কাজ করায়। যেমন এই ম্যাথকে আমি টেনে আনলাম, এই টেনে আনাটাকে বলতেছি ইম্পোর্ট। ইম্পোর্ট মানে কি, আমরা বলি না যে বাইরের দেশ থেকে কোনো কিছু নিয়ে আসলে ওটাকে বলি ইম্পোর্ট, আর যদি আমাদের দেশ থেকে বাইরে কোথাও কোনো দেশে পাঠাই তাহলে ওটাকে বলা হয় এক্সপোর্ট। তা আমরা কি করতেছি, আমাদের যে প্রোগ্রামিং যে জায়গাটা আছে এই জায়গাটাতে ম্যাথটাকে নিয়ে আসতে চাই, এই জন্য আমরা বললাম ইম্পোর্ট ম্যাথ। এরপরে আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, আমরা কার বর্গমূল করতে চাই, তো যার বর্গমূল করব তাকে আমরা বলবো ম্যাথ ডট SQRT ফার্স্ট ব্র্যাকেট। এটার ভিতরে আমরা ধরেন 9 এর বর্গমূল কত স্যার? 3 না? 3 হ্যাঁ, 81 তাহলে দেখবেন লাস্ট ভ্যালুটা আমার 3 চলে আসছে। ওকে, এই যে দেখেন 3.0 চলে আসছে না? এটা হলো একটা ওয়ে যে আমরা ম্যাথ লাইব্রেরি গিয়ে ইউজ করতে পারি। আর আরেকটা ওয়ে আছে যেটা আপনাদেরকে যদি আমি শেখাই, একটু আমার হোয়াইট বোর্ড লাগবে। এখানে কি হোয়াইট বোর্ড অ্যাভেলেবল আছে? আচ্ছা, আমরা তাহলে একটা হোয়াইট বোর্ড নিই। ওকে, এটা একটা গুড কোয়েশ্চেন, এই জন্য আমি একটু যত্ন সহকারে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে এটা দেখানো যায়, সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের কি কারো কোনো প্রবলেম হচ্ছে ক্লাসে, বুঝতেছেন না এরকম? না স্যার। ওকে, আচ্ছা ভাইয়া, আমার জি, কাছে তো বর্তমানে প্রোগ্রামিং করার মতো মানে ডিভাইস নেই। তা হ্যাঁ, আমি যদি পরে ট্রাই করি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, আপনি মোবাইল দিয়ে ট্রাই করেন। মোবাইলে গিয়ে এই যে অনলাইন পাইথন কম্পাইলার দিয়ে এইখানে কোড করে রান করে স্ক্রিনশট নেন, না হলে কোডটাকে কপি করে এখানে পাঠিয়ে দেন। আমার কথা হচ্ছে থেমে থাকার কোনো ওয়ে নাই। স্যার ঠিক এটা আছে, আপনার মোবাইলে কি কিভাবে করব? মোবাইলে কিভাবে করবেন? আচ্ছা, মোবাইলে ভাই একটা অ্যাপ্লিকেশন আছে মোবাইলে পাইথন। যে হ্যাঁ অ্যাপ্লিকেশন আছে, তারপর মোবাইলে ব্রাউজারে গিয়ে পাইথন অনলাইন কম্পাইলার বললে এখানে ঢুকে যাবেন, এরপরে এখানে কোড করবেন, রান করবেন, আউটপুট পাবেন। ঠিক আছে, ওকে স্যার। আমরা যদি এরকম লিখি যে এভাবে আমরা 9 কে লিখি, তাই না? এভাবেই তো বর্গমূল করি, এটা ইকুয়াল আমরা কি করি, 3 দেই, রাইট? এখন আমরা কি জানি যে এই 9-এর উপরে যে বর্গমূলটা আছে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 1/2, ইয়েস ভাই। এভাবে লেখা যায়, জানেন? এই রুটটাকে স্যার। এভাবে করা যায়, জানেন? জি জি স্যার। ভাই। না স্যার। এটা যদি এভাবে করি তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না, 9⁻0.5? জি ভাই। কারণ হাফ মানেই তো 0.5, রাইট? তাই জি স্যার। 9⁻0.5 যদি আমরা দেই তার মানেও তো এটা বর্গমূলই হচ্ছে, রাইট? তাহলে আমরা যদি প্রোগ্রামিং এভাবে করি, এই যে মনে আছে ডাবল স্টার, তাহলে আমরা এটাকে এভাবে না করে আমরা বলবো 9⁻0.5, তাহলে কি হয়ে যাবে, আমার বর্গমূলটা আসবে না? আমার এখন এই ম্যাথের দরকারই পড়বে না। ঠিক আছে, আমরা আমাদের যেটা আছে এই হাতিয়ার দিয়েই কাজ করে ফেলতে পারবো। এখন দেখেন তো আমার 3.0 আসছে কিনা, আসছে? তারপরে জি স্যার। 9⁻0.5 মানেই হচ্ছে স্কোয়ার রুট, রাইট? বর্গমূল হয়ে গেল না? ওকে, এ পর্যন্ত করে আমাকে একটু কোডগুলো আপনারা আমাকে কি করবেন, আমার চ্যাট বক্সে দিবেন। ওকে, একজন অলরেডি দিয়ে ফেলছেন, বাকিরা দেন, আপনাদেরকে 5 মিনিট টাইম দিলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ভ্যারিয়েবলে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা পারলে বলা যাবে যে আপনারা পাইথন পারবেন। ওকে, সো 5 মিনিট আমরা সবাই হচ্ছে এখানে কোডটাকে কপি করে দিই। ওকে, আমার ভিডিওটা অফ থাকবে।
পিসিতে পাইথন কিভাবে ইনস্টল করতে হয়? ওকে, রনক, হাসান, মনির, পাটোয়ারি, কিছু বলবেন আপনারা? জি, ভাইয়া বলেন। বক্সে পিকচার তো অ্যাড করা যাচ্ছে না। আচ্ছা, পিকচার না অ্যাড করে গেলেও ওই যে আপনি ইয়াটা কপি করে দিয়ে দিবেন, তাহলে হবে। ঠিক আছে, যেভাবে কপি তো করে দিছি। আচ্ছা তাহলেই হচ্ছে, সমস্যা নেই। ওকে। আর কেউ? ওকে, সো আপনাদের টাইম ওভার, এখন আমরা আবার প্রোগ্রামিং এ যাই। ঠিক আছে, ওকে। তো এখন আমরা ভেরিয়েবলে যাব। ভেরিয়েবল করার জন্য আমরা এই অপারেশন গুলো একটু কমাই দেই। ঠিক আছে, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেশন, গাণিতিক। তো এখন এই যে গাণিতিক সম্পর্ক বা অঙ্কগুলা, সেটা হচ্ছে আমরা
এই মুরাদ ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখন এই প্রিন্টে যদি এই যে 10, 5 এই ভ্যালুগুলো যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ম্যানুয়ালি চেঞ্জ করতে গেলে প্রত্যেকবারই আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যেমন আমি 10-এর জায়গায় যদি 15 দেই প্রত্যেকটা জায়গায়, তাহলে আমাকে আলাদা আলাদা ভাবে দিতে হয়, ঠিক আছে? কিন্তু শর্টকাট একটা ওয়ে আছে যেটার মাধ্যমে আমরা চাইলে এক জায়গাতে চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ করা যায়। ওকে, যেমন দেখেন 20, 10, 3, 75। তো আমরা এখন শর্টকাটে কিভাবে করব, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের মাধ্যমে। তো ভ্যারিয়েবলটা কি, যে আমরা হয়তোবা ম্যাথ করছি বীজগণিতে বা ইয়াতে, x = 10, y = 80, এরকম বীজগণিতে অংশ করছি না? তো আমরা এই যে x এর ভিতরে 10 কে যে অ্যাসাইন করি, y এর ভিতরে যে 80 কে অ্যাসাইন করি, এটা আমাদের প্রোগ্রামিং এ বলে x = 10, y = 80, বাট প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলবো x অ্যাসাইন 10। তো এইখানে আমাদের জানতে হবে কোনটা কি। তো এই যে এক্স জিনিসটা আছে, এটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল, আর মাঝখানে যে ইকুয়াল সাইনটা আছে এটার নাম হচ্ছে কি, অ্যাসাইন সাইন, ঠিক আছে? ASSIGN অ্যাসাইন সাইন। আর লাস্টে যে 10 আছে, এই 10টাকে আমরা বলতেছি ভ্যালু, ঠিক আছে? তাহলে এই যে ভ্যারিয়েবলের ভিতরে ভ্যারিয়েবলটা আমরা কোনটাকে বলতেছি, এক্স বা ওয়াই, এটাকে আমরা ভ্যারিয়েবল বলতেছি। আর এই যে অ্যাসাইন সাইন যেটা, সেটা হচ্ছে ইকুয়ালটা, ঠিক আছে? এই যে ইকুয়াল যে সাইনটা আছে এটাকে আমরা বলতেছি অ্যাসাইন সাইন। আর ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে 10 বা 80 কে আমরা ভ্যালু বলতেছি। ওকে, তাহলে আমরা জিনিসটা কি ক্লিয়ার? তা আমরা চাইলে এটাকে কমেন্ট করে রাখতে পারি। এই কমেন্টের মানে হচ্ছে এই যে আমরা কম্পাইলারকে বলতেছি যে এই কথাগুলোকে কি করো, 0-1 কনভার্ট করে আমাকে এটার যে অ্যান্সার বা ভ্যালু সেটাকে আমাকে দেখাও, তাই না? তো সে এই প্রোগ্রামিং কম্পাইলার এই জিনিসগুলোকে কাজ করবে, বাট এই লাইনটাকে ইগনোর করবে। কেন? কারণ আমি তাকে বলছি যে এটা তুমি ইগনোর করো, আমি এটাকে কমেন্ট করছি, এটা আমার প্রয়োজনে, ঠিক আছে? তার মানে হ্যাশ দিলে আমার এটা কি হয়ে যাবে, ইগনোর হয়ে যাবে। তার মানে এটা প্রোগ্রামিং কি করতে পারবে না, রিড করতে পারবে না, ঠিক আছে? তো এইটাকে আমরা বলতেছি কমেন্টিং। ওকে, তাহলে আমরা আরেকবার লিখি, এই হ্যাশ হচ্ছে কমেন্ট, ঠিক আছে? তো এই কমেন্টের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে যে কোনো জায়গায় কোনো একটা কিছু করছি, যেমন এখানে গুণ করছি, তো এটা আমরা হয়তোবা অনেক দিন পরে আসলে এখানে কি কাজ করছি আমার মনে নাই, তাহলে আমি এখানে একটা কমেন্ট করে রাখলাম মাল্টিপ্লিকেশন। এইভাবে আমরা কি করতে পারি, এটা ডিনোট করতে পারি। তো এইটাকে, এটুকু আমাদের কোড না, এটুকু হচ্ছে আমার কি, কমেন্ট, আর এটুকু হচ্ছে আমার কোড। তো আমাদের যে কম্পিউটার, এই কম্পিউটার বা কম্পাইলার কি করবে, এতটুকুকে রিড করবে আর এটাকে ইগনোর করবে। ওকে, কেউ কিছু বলছেন? শিপ্রা কিছু বলবেন? ভাইয়া এই যে কম্পিউটারে এটা মানে ইগনোর করার কারণটা কি? এটা হ্যাশ দিলে মানে এটা সবুজ হলেই মানে এটা কম্পিউটারে আর ইয়ে করবে না, এটা রিড করবে না। হ্যাঁ, রিড করবে না। তো আমার যখন হচ্ছে 1000-2000 লাইনের কোড থাকবে, তো কোন কোডটা কেন লিখছি এটা তো আমার সবসময় মাথায় থাকবে না, রাইট? আবার দেখা যাচ্ছে আমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে গেছি, ওই সফটওয়্যার যে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবো ব্যাপারটা এমন না। মাঝপথে আমি মারাও যাইতে পারি, আমি জব সুইচ করতে পারি, আমি অসুস্থ হইতে পারি। তো তাই বলে কি সফটওয়্যার কাজ বন্ধ থাকবে? থাকবে না। তো তখন কি হয়, প্রত্যেকটা জায়গায় আমরা কি করতে পারি, কমেন্ট করে রাখি, যার মাধ্যমে কি হয়, আমার জায়গায় যখন আরেকজন এসে এই কোডটাকে কন্টিনিউ করবে, সে এটা বুঝতে পারবে যে আচ্ছা এখানে কি ধরনের কাজ করা হয়েছে। শুনলে অনেকটা হাসি পায় যে আমরা মারা যেতে পারি, বাট আলটিমেট কিন্তু সত্য এটাই যে আমরা যে কোনো সময় মারা যেতে পারি, ঠিক আছে? ওকে, হাবিব সাহেব বলেন। আর ইনপুট দিলে যে আউটপুটটা আসে, এখন ইনপুট যেগুলো দেওয়া হয় আউটপুট দেখায়, কিন্তু ইনপুট কি আগে, মানে ইনপুট কি পরেও দেখা যায় যে আমি ইনপুট কি কি দিছিলাম যার কারণে আউটপুটটা আসছে এটা? হ্যাঁ, আপনি যদি চান যে আপনার ইউজারকে আপনি ইনপুটটা সহ আউটপুটটা দেখাবেন, সেটাও করতে পারেন, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সেক্ষেত্রে তো হ্যাশ দিয়ে ওটা দেখানোর প্রয়োজন হয় না, কারণ আমি ইনপুটে যদি হ্যাশ ছাড়াও যদি টাইপিং করি তাহলে তো ওটা হচ্ছে ইগনোর করেই আউটপুট দিবে, কিন্তু ইনপুটে তো থেকে যাচ্ছে।
আচ্ছা, আমি আপনাকে হয়তো বুঝাতে পারি না। এই যে এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো হচ্ছে ব্যাক এন্ডে, তাই না? এটা আমি ডেভেলপ করছি, বাট এই সফটওয়্যারটা যে ইউজ করবে সে তো জাস্ট প্লে বাটনটা ক্লিক করে যে আউটপুটটা আসতেছে সে এতটুকু দেখতে পাচ্ছে, রাইট? সো আমার জায়গায় যখন আরেকজন এইখানে কোডটা করতে যাবে সে বুঝতে পারবে যে এই লাইনে মাল্টিপ্লিকেশন করছি, এই লাইনে প্লাস করছি। এটা খুবই সহজ একটা উদাহরণ, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে এটা তো আমরা দেখলেই বুঝি। বাট প্রোগ্রামিং এ অনেক কঠিন কঠিন টার্মস থাকে, কাজ থাকে, ফাংশন থাকে। আপনারা যখন ধীরে ধীরে আজকে শিখবেন তখন বুঝতে পারবেন যে এই ধরনের যখন আমরা কমেন্ট করে রাখি তখন প্রোগ্রামারদের জন্য সুবিধা হয় যে এটা এই এতটুকু কোড কেন লেখা হয়েছে, এটুকু কোড কেন করে লেখা হয়েছে। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির একটা হচ্ছে মাপকাঠি বলা যায়, যে যে যত ভালো প্রোগ্রামার সে তত বেশি কমেন্টিং করে, ঠিক আছে? এটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড একটা ব্যাপার। তো এটা ধীরে ধীরে বুঝবেন। আর এই কমেন্ট গুলা হচ্ছে আপনার নিজের জন্য, এটা কিন্তু আপনার যে ইউজার, মানে আপনার এই সফটওয়্যার যে চালাবে তার জন্য না কিন্তু, ঠিক আছে? সো এই জন্য এই কমেন্টিং এর সাথে আপনার ইউজারের কোনো সম্পর্ক নাই। ওকে জি স্যার। ওকে, তো আমরা এখন আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আমরা প্রিন্ট করলাম। এখন করব কি, আমরা ডিরেক্ট ভ্যালু না দিয়ে এই ভ্যালু গুলা কি আছে এক্স ওয়াই এর ভিতরে আছে, আমরা একে এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স মাইনাস ওয়াই, এরপরে ভাগ ওয়াই গুণ, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি। তো এখন যদি আমরা রান করি তাহলে কত পাবো? 10 আর 80 যোগ হলে যা হয়, তাই না? 90, তারপরে 70, 90 70, তারপরে হচ্ছে এটা একটা ভ্যালু, তারপরে 800। এটা কেন পাচ্ছি? কারণ এক্স আর ওয়াই এর ভিতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এইখানে এসে কাজ করতেছে। তো এইখানে যে এক্সট্রা আছে এটাকে আমরা বলতেছি ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল চেনার ওয়েটা কি? ভ্যারিয়েবল চেনার ওয়েটা হচ্ছে যে দেখেন, বাম পাশে থাকবে সবসময় কি ভ্যারিয়েবলের নেম, আর ডান পাশে থাকবে ভ্যালু, আর মাঝখানে থাকবে অ্যাসাইন সাইন। এই যে একটা ইকুয়াল সাইন, এটার মাধ্যমে বুঝবো যে ডান দিকের ভ্যালুটা বাম দিকের ভিতরে স্টোর করা হয়েছে। আমরা যেমন কিভাবে বলবো, ওকে আমার কাছে এরকম একটা জিনিস আছে, ঠিক আছে? তো এটার ভিতরে এটা একটা বক্স, ঠিক আছে? এই বক্সের ভিতরে যখন আমরা কোনো কিছু ঢুকাচ্ছি, যেমন আমার এই কয়েনটা এই বক্সের ভিতরে রাখলাম, ঠিক আছে? এখন আমি কি এই বক্স থেকে এই ইয়াটা রাখবো না? তো এই যে টাকাটা রাখলাম এই টাকাটাকে আমরা বলতেছি ভ্যালু, ওকে? আর আমার যে হাত, এই হাতের মাধ্যমেই তো আমি এই বক্সের ভিতরে জিনিসটা রাখলাম। তো এই হাতটা হচ্ছে আমার অ্যাসাইন সাইন, ওকে? তার মানে এই হাতই আমাকে হেল্প করতেছে এই বক্সের ভিতরে এই কয়েনটাকে ভ্যালুটাকে রাখার জন্য। ক্লিয়ার সবাই? তাহলে একটা ভ্যারিয়েবল চেনার ওয়েটা হচ্ছে প্রথমে ভ্যারিয়েবল, এরপরে একটা অ্যাসাইন সাইন, এরপরে ভ্যালু। তো এখন যদি আমার এরকম হয় যে এক্স ইকুয়াল ওয়াই, তাহলে এখানে বলেন তো কে ভ্যারিয়েবল আর কে ভ্যালু? কমেন্টে লিখেন, সবাই কমেন্টে লিখেন, 2 মিনিট টাইম। কোশ্চেন একটু আবার করলে ভালো হতো। হ্যাঁ আমি আবার বলতেছি, এইখানে এক্স এবং ওয়াই দুটোই আছে, রাইট? তো এই লাইনে কে ভ্যারিয়েবল আর কে ভ্যালু সেটা আমাকে বলেন, লিখেন লিখেন। ইয়েস, এক্স ভ্যারিয়েবল, ওয়াই ভ্যালু, গুড জব। তো তাহলে আমরা বুঝে গেলাম যে এইখানে যে অ্যাসাইন সাইন আছে এটার মাধ্যমে আমরা বুঝতেছি যে ডান দিকেরটা ভ্যালু আর বাম দিকেরটা ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবলটা কি? ওয়ান টাইপ অফ বক্স, যেটার ভিতরে আমরা ভ্যালুগুলোকে রাখি, পরবর্তীতে কোথাও যখন কাজে লাগে তখন ওই ভ্যালুটাকে নিয়ে আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, এই টাইপের। তো এখন আমরা যদি কি করি, এই 80 জায়গায় যদি আমরা এখন 5 করে দেই তাহলে এই সব জায়গাতে ওয়াই এর ভ্যালু কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। তার মানে কি আমি খুব ইজিলি এক জায়গায় ভ্যালু চেঞ্জ করে সব জায়গায় ভ্যালু চেঞ্জ করে ফেললাম। তাহলে দেখেন আমার অটোমেটিক্যালি ভ্যালুও চেঞ্জ, আউটপুটও চেঞ্জ, রাইট? তাহলে এই যে ভ্যারিয়েবলটা আমরা ইউজ করলাম এই ভ্যারিয়েবলটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি? খুব ইজিলি ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারতেছি। তো ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যালুটাকে স্টোর করে। এখন ভ্যারিয়েবলকে যদি আমরা একটু ভাঙি, ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল যদি আমরা একটু ভেঙি, তো
এরকম করা যায় না, ভ্যারিয়েবল। এবল মানে কি, বাংলায় আমরা জানি সক্ষম, আর ভ্যারি মানে কি, আলাদা বা হচ্ছে ডিফারেন্ট হওয়ার একটা ক্ষমতা। তার মানে ভ্যারিয়েবল কি করতে পারে, নিজের যে ভ্যালুটা আছে এটাকে চেঞ্জ করতে পারে। তার মানে ভ্যারি মানে কি চেঞ্জ করা, এবল মানে কি ক্ষমতা, তার মানে চেঞ্জ করার ক্ষমতা যার মধ্যে আছে। তো আমরা এই যে এক্স এর ভ্যালু 10, এটাকে আমরা যদি চাই পরের লাইনেও আবার চেঞ্জ করে ওটার ভ্যালু আপডেট করে দিতে পারি, আবার কমায়ও দিতে পারি, কোনো সমস্যা নেই, মানে চেঞ্জ করে দিতে পারি এক কথায়। দেখেন 1 করে দিছি। তাহলে এখন বলেন তো আমার 4 নাম্বার লাইনে যে এক্স এর ভ্যালু 10 আছে এটা কাজ করবে, নাকি এক্স এর ভ্যালু 1 যেটা আছে সেটা কাজ করবে? আউটপুটে কি আসবে? আপনারা সবাই আউটপুটটা লিখেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে আউটপুট লেখেন, যোগ করলে কি হবে, বিয়োগ করলে কি হবে, আউটপুট কি হবে। ওকে, 5 নাম্বার লাইন কাজ করবে, রাইট। তাহলে দেখেন এক্স এর ভ্যালু কি হবে 1, তাহলে এই 10 যেটা আছে এটাকে কি করবে, সে ভুলে যাবে। তো আমাদের ভ্যারিয়েবলের একটা মানে কমন সমস্যা, সেটা হচ্ছে কি, সে আগের ভ্যালু মনে রাখতে পারে না। গাজনি মুভি দেখছেন না, যে সে আগে 5 মিনিট আগে কি হয়েছে ওটা ভুলে যায়। তো ওইরকম 4 নাম্বার লাইন আমাদের প্রোগ্রামিং কি হয়, উপর থেকে নিচের দিকে রিড হয়, ঠিক আছে। তাহলে 4 নাম্বার লাইনে যখন আমি এক্স এর ভ্যালু 10 পাচ্ছি, 5 নাম্বার লাইনে যখন আবার 1 পাচ্ছি, তখন 1 কি করে 10 এর জায়গায় রিপ্লেস করে। 10 থাকুক বা যাই থাকুক না কেন, পরের লাইনে যে আপডেটেড ভ্যালুটা থাকবে সেটা আগে যে ভ্যালুটা আছে ওটাকে রিপ্লেস করবে। রিপ্লেস করা মানে কি, আপনি ওই ভ্যালুটাকে আর খুঁজে পাবেন না, ঠিক আছে। তার মানে 5 নম্বর লাইনে যে 1 আছে, y এর সাথে যোগ হবে কত 1, তাহলে আউটপুটটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? এটা যে শুধু ছোট হয় ব্যাপারটা এমন না, আপনি চাইলে এখানে 20ও রাখতে পারেন, কোনো সমস্যা নাই, তাহলে ভ্যালু আবার চেঞ্জ। দেখেন 25, 15, 4, 100। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, ভ্যারিয়েবলের ভ্যালু পরের লাইনে গিয়েও চেঞ্জ করতে পারি। ওকে, সবাই কি ক্লিয়ার? Yes, sir. ওকে, তো Yes, আমরা sir. এই ভ্যারিয়েবলটা আরেকটু যদি ক্লিয়ার করতে চাই, এই যে এটা জিনিসটা কি, সবার প্রথমে হচ্ছে সে কি করে, ভ্যালু, 1 নম্বর কাজ হচ্ছে তার ভ্যালু স্টোর করে, ভ্যালু স্টোর করা, ঠিক আছে, স্টোর করা। 2 নম্বর কাজ হচ্ছে ভ্যালু চেঞ্জ করা, ভ্যালু আপডেট রাখা, আপডেট। দেখেন সে 8 নম্বর লাইনে 10 পাইলে 9 নম্বর লাইনে যখন 20 পাবে তখন সে এই ভ্যালুটাকে আপডেট করে দিবে, এজন্য বলতেছি ভ্যালু আপডেট করবে। ওকে, অথবা আমরা সিম্পলি বলতে পারি এটা একটা ভোলাটাইল, ভোলাটাইল ভ্যারিয়েবল হচ্ছে ভোলাটাইল, সে কি করে আগেরটা ভুলে যায়, নতুনটা নিয়ে কাজ করে। ওকে, এরপরে কি করে 3 নম্বর, কল বাই ভ্যালু, কল বাই ভ্যালু। এটা তো এখন কি এক্স এর ভিতরে কোনো কিছু দেওয়া হয়েছে, দেওয়া হয় না, তাহলে এক্স এর ভিতরে 11 নম্বর লাইনে দেওয়া হয়েছে, বাট এটা 14 নম্বর লাইনে কাজ করতেছে কিভাবে। তো আমরা এক্স কে দেখলেও এটা কি হয়, কল বাই ভ্যালু, মানে 10 কে বা 20 কে নিয়ে কাজ করতেছে। ওকে, তার মানে এক্স আলটিমেটলি এক্স দেখাচ্ছে, বাট কাজ করতেছে কিন্তু তার ভ্যালুটা, এজন্য এটাকে বলা হয় কল বাই ভ্যালু। ওকে, আরেকটা জিনিস আছে কল বাই রেফারেন্স, এটা হচ্ছে সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস জাভাতে এগুলো করানো হয়। সো আমাদের পাইথনে ওই টাইপের কোনো কিছু এখন আমরা করতেছি না। তো আমরা এই 3টা জিনিসকে মাথায় রাখবো, সেটা হচ্ছে কি, ভ্যারিয়েবল কি করতে পারে, ভ্যালু স্টোর করে, এটা যদি আপনি পরে আপডেট করেন ভ্যালু, তাহলে ওই ভ্যালুটাকে সে আপডেট করে দেয়। আর এক্স বা ওয়াই যে ভ্যারিয়েবলটা আপনি দেখতে পাচ্ছেন ওটা অবশ্যই কি হয়, বিভিন্ন জায়গায় কল বাই ভ্যালু হিসেবে কাজ করে। ওকে, তাহলে এখানে অ্যাসাইন সাইন হিসেবে কাজ করতেছে, আর এখানে কল বাই ভ্যালু হিসেবে কাজ করতেছে, তার মানে তার ভ্যালুটা নিয়ে কাজ করতেছে, যোগ বিয়োগ গুণ ভাগ করতেছে। এ পর্যন্ত যদি সবাই ক্লিয়ার থাকেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো দেখাবো। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া Yes, sir. ক্লিয়ার। জি ভাইয়া। ক্লিয়ার যদি সবাই- কোশ্চেন না থাকে তাহলে সবাই একটু হাত তুলি, বুঝি যে হ্যাঁ আমরা সবাই বুঝতে পারছি, সবাই ক্লাসে আছি। দেখি তো কতজন আপনারা ক্লাসে আছেন। আমাদের এখানে 35 জন দেখাচ্ছে,
হ্যান্ড রেজ হচ্ছে 13 জন, 14 জন, 15 জন। তার মানে বাকিরা ক্লাসে নাই, না হলে বুঝে নাই। ধরে নিব 16 জন, 50% হাত উঠে নাই। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ওকে, অ্যাটলিস্ট 25 পর্যন্ত উঠানো উচিত। হ্যাঁ, 19 জন হাত উঠাইছে। আর বাকিরা বাকিরা বুঝে নাই নাকি ক্লাস করতেছে না? ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা সবাই হাত তুলেছেন, তার মানে আপনারা ক্লাসে আছেন, আমার খুব ভালো লাগলো। যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা, হ্যাঁ, নীলাদ্রি কিছু বলবেন? জান্না, আচ্ছা, ও আপনারা হাত তুলছেন তাই তো? ঠিক আছে, তা আমরা আর এখন হাত তুলবো না, আমরা বুঝে গেছি 25 জনের উপরেই হয়ে যাবে। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন তারা শুধু হাত তুলবেন, ঠিক আছে? শুধু কোয়েশ্চেন থাকলে আমরা শেষ করব এখন। হ্যাঁ, মনির স্যার বলেন, কিছু বলবেন? অনেক ভালোভাবে ক্লাস। ওকে, থ্যাংক ইউ। হাবিবুল ইসলাম ইমরান কিছু বলবেন? বলেন। ভাইয়া অ্যাসাইন সাইনটা একটু বুঝতে সমস্যা হচ্ছে হালকা। আচ্ছা, অ্যাসাইন সাইন তাই না? ওকে, আমরা এখন এগুলোকে বাদ দেই। আমরা একটা জিনিস বুঝি, যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা ভ্যালু রাখবো, তাহলে ভ্যালু রাখার সিস্টেমটাই হচ্ছে কি, আমরা একটা ভ্যারিয়েবলের নাম লিখবো, যেমন আমার নাম আসাদ, আমার নামটাই হচ্ছে ভ্যারিয়েবল। এখন আমরা এই আসাদের ভিতরে ধরেন আমরা 20 কে রাখবো, তাহলে এই যে আসাদের ভিতরে 20 কে রাখবো, এটা বোঝানোর জন্য আমাদের প্রোগ্রামিং এ আরেকটা জিনিস ইউজ করতে হয়, সেটা হলো ইকুয়াল। এই একটা ইকুয়াল ইউজ করলে তখন এটাকে বলা হয় অ্যাসাইন সাইন। আর ডাবল ইকুয়াল হয়ে গেলে এটা কিন্তু আর অ্যাসাইন করতেছে না, এটা হচ্ছে কম্পেয়ার করতেছে যে আসাদ আর 20 সমান কিনা। তা আমরা ওইটা নেক্সট ক্লাসে বুঝবো। আজকে আপাতত এতটুকু, যে ভ্যারিয়েবল নেম হচ্ছে বাম পাশে, ডান পাশে ভ্যালু, আর মাঝখানে থাকবে অ্যাসাইন সাইন। এই তিনটার কম্বিনেশনে আমরা বুঝতে পারি এটা একটা ভ্যারিয়েবল। ক্লিয়ার? সমান চিহ্ন সমান চিহ্নকে বলে অ্যাসাইন সাইন। হ্যাঁ, আর দুইটা সমান চিহ্ন থাকলে তখন বলবো ইকুয়াল সাইন। ঠিক আছে, প্রোগ্রামিং এর ভাষায়। জি স্যার, বুঝছি। ওকে, নেক্সট দিন আমরা এটা আরো বিস্তারিত আলোচনা করব এবং আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করব। তখন হচ্ছে আমরা আরো ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হইতে পারবো। ঠিক আছে, ওকে। রওনক সাহেব কিছু বলবেন? ক্লাস অনেক ভালো ছিল। আমার মতে পাইথন একটা বেস্ট ক্লাস। আমি এর আগেও কোর্স করছিলাম পাইথনের, পেইড কোর্সও করছিলাম, বাট লাভ হয়নি। বাট আজকের ক্লাসে অনেক নতুন কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ। এরপরে আহমেদ আহমেদ অনুজ কিছু বলবেন? পাইথন ডাউনলোড ছাড়া আর কোনো উপায় নাই, আর পাইথন ডাউনলোড করা ছাড়া। হ্যাঁ, আমরা এই যে অনলাইন কম্পাইলারে করতে পারি। এই যে অনলাইন কম্পাইলার, আমি আবার আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে করবেন। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, পাইথন অনলাইন কম্পাইলার, এটাতেও করতে পারেন। ঠিক আছে, এখানে গিয়ে সার্চ করবেন, তারপরে ভিতরে এসে এখানে কোডিং করবেন। এখানে কোডিং রান করলে এখানে আউটপুট। ওকে, আমাদের এই যে যা কোডিং করছি এটাকে আমরা এখানে করি, তাহলে বুঝতে পারবেন। কপি করলাম, আমরা চাইলে এখানে আবার রান করে সেম আউটপুটটাই দেখতে পারি। ঠিক আছে, এই যে রান করি, এই যে আউটপুট। আর একটা জিনিস আছে যেটা, এটাতে কোড সেভ থাকবে না, আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে গুগল কোল্যাব। গুগল কোল্যাব, এটাতে গিয়ে যদি আপনারা কোড করেন তাহলে দেখবেন যে আপনার কোডগুলো সেভ থাকবে। ঠিক আছে, এটার ভিতরে যাবেন। আচ্ছা, ডু নট হ্যাভ অ্যাক্সেস টু কোল্যাব, আমার এটা দিয়ে কোল্যাব খোলা নাই, আর একটা হচ্ছে মেইল দিয়ে খোলা, তো ওটা দিয়ে আমরা করতে পারি। এটা অফিসিয়াল, তো অফিসিয়াল মেইল দিয়ে খুলতে দেয় না। ঠিক আছে, তো আপনারা গুগল কোল্যাব দিয়ে করতে পারেন। আমি ট্রাই করি আরেকটা দিয়ে। আচ্ছা, এটাতে আমার গুগল কোল্যাব খোলা আছে, আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। গুগল কোল্যাব, এই যে গুগল কোল্যাবে গেলাম, এই যে ওয়েলকাম টু, এইটাতে যাবেন। যাওয়ার পরে আপনারা একটু লগ ইন করে নেবেন, আমার এটাতে লগ ইন করাই আছে। তারপরে এই যে নিউ নোটবুক, নোটবুকে গিয়ে যাব। ওকে, নিউ নোটবুকে এসে আমরা যে কোডিংটা করলাম না, এটা আরো মজার, যে
এখানে আপনি বক্স বক্স করে কোড রান করতে পারবেন, ঠিক আছে? এই 20 তো দরকার ছিল না, এটুকু বাদ দেই। এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন এখানে আমাদের আউটপুটটা নিচেই শো করতেছে, ঠিক আছে? এবং এই কোডটাকে আপনি গুগল ড্রাইভে এটা সেভ করে রাখবেন। এই যে দেখেন আউটপুট চলে আসছে, এবং এই কোডটা এই যে এখানে নাম দিয়ে রাখবে। আমরা নেক্সট দিন এটা দিয়েই করবো, ঠিক আছে? তাহলে আপনাদেরকে কোডটা পাঠিয়ে দিতে পারবো। পাইথন FIRST ক্লাস ICT অলিম্পিয়াড, এভাবে নাম লেখা উচিত না। কি করবেন, এটার মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দিবেন, ঠিক আছে? মাঝখানে আন্ডারস্কোর দিবেন, স্পেস দেওয়া উচিত না যে কোনো ফাইলে, ঠিক আছে? ফাইলের নাম দিলে আন্ডারস্কোর দিয়ে সেটাকে ফিল আপ করুন। ওকে, তো দেখেন আমি যদি এখন চাই আপনাকে এই কোডটা পাঠিয়ে দিতে পারবো এখন, ঠিক আছে? এই যে ডাউনলোডে গিয়ে পাই ফাইল অথবা IPOM ফাইল যে কোনো একটা দিবেন, দিয়ে দিলে আপনারা এই কোডটাকে আবার রান করতে পারবেন, ঠিক আছে? তো এটা আমার সেভ হয়ে যাবে। আমি এটা যদি কেটেও দেই, এই যে লিভ, ঠিক আছে? আমি যদি আবার জয়েন করি তাহলে এই কোডটাকে আমি আবার পাবো, কিন্তু ওই যে অনলাইন কম্পাইলারে এটা পাওয়া যায় না, ঠিক আছে? তো এইভাবে আপনারা করতে পারেন। এই যে আমরা রিসেন্ট করলাম কি, এই যে পাইথন ফার্স্ট ক্লাস, এটার ভিতরে ঢুকলে আমরা এই কোডটা আবার পেয়ে যাব। ওকে, ক্লিয়ার? আর কারো কোন কোয়েশ্চেন? ওকে, শিপ্রা কিছু বলবেন? বা এটা নির্দিষ্ট কোনো অ্যাপ নাই যা মানে ডাউনলোড করলে এটার ভিতরে আমরা এইসব করতে পারবো? হ্যাঁ, এই তো আমরা পাইথন ডাউনলোড করে এই যে VS কোডের মধ্যে করতে পারবো, সেটা তো আমি অলরেডি একটা ভিডিও পাঠাই দিলাম। হ্যাঁ, মানে ইয়া আর কি, যে প্লে স্টোর আর কি ইয়ার কথা বলতাছি, মানে মোবাইলে মোবাইলে আছে, আপনি একটু পাইথন লিখে সার্চ করলে আপনি প্লে স্টোরে গিয়ে পাবেন, সমস্যা নেই। আমি মোবাইলে ইউজ করি না তো, হচ্ছে ফাইড্রয়েড 3। ফাইট্রাই, ঠিক আছে? ওটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। ওকে, তাহলে আজকে যদি আর কারোর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতে চাই। আচ্ছা, ICT অলিম্পিয়াড টিমকে আমি রিকোয়েস্ট করব যে যদি ওনাদের কোনো কিছু বলার থাকে। আছেন? হ্যালো, ICT অলিম্পিয়াড টিম। জি ভাইয়া আছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এতক্ষণ ক্লাসটি নেওয়ার জন্য। আপনি চাইলে এখন লিভ নিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন 13 তারিখ 8টায়। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আইসিটি রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে বা কোয়েরি?